প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে রতন তালুকদার লাইভ শুরু করেছি। প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি রতন তালুকদার নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভ অনুষ্ঠান শুরু করছি। আজকের প্রসঙ্গ নিয়ে প্রথমেই বলে রাখি, আপনারা জানেন বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষ করে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী, পাহাড়ি, তাদের বিভিন্ন অধিকার তাদের দীর্ঘদিন নিগৃহীত হওয়ার কারণ বৈষম্য, নিপীড়ন, পোষণালয়ে ভাঙচুর বা তাদের জানমালের নিরাপত্তার বিষয়ে তারা সোচ্চার। প্রসঙ্গত, বাংলাদেশের স্বাধীনতা 54 বছরের ইতিহাসে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় কখনোই তাদের দেশপ্রেমে অগ্নি পরীক্ষা দিতে হয়। এখন তাদেরকে কতটুকু দেশপ্রেমী তা প্রমাণ করতে হয় এবং তাদের উপর যে পরিমাণ বৈষম্যমূলক বিমাতাসুলভ আচরণ করা হয় তার পরিপ্রেক্ষিতে আজ এই ভিডিওতে কিছুটা দৃষ্টিপাত করতে চাই এবং আপনাদেরকে সাক্ষী রেখে আজকের এই অনুষ্ঠানে তাদের জীবন ধারা, বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক জীবনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা এবং অনস্বীকার্য তাদের বাংলাদেশের ভূমিপুত্র হিসাবে বসবাসের প্রসঙ্গ নিয়ে কিছু কথা বলতে চাই। প্রথমে আপনাদেরকে জানাতে চাই, 71 সালে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়, আপনারা জানেন আমাদের স্বাধীনতা সংগ্রামের সময় হিন্দু সম্প্রদায় বিভিন্নভাবে নাজেহাল হয়েছিল, তাদেরকে দেশ ছাড়তে হয়েছিল। বাংলাদেশের হিন্দু সম্প্রদায় তথা ধর্মীয় অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায় সকলেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। তাদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধ আরো ত্বরান্বিত হয় এবং সাম্প্রদায়িক সম্প্রীতি আবহমান বাংলাদেশের মানুষের মাঝে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলের সম্মিলিত সহ অবস্থান, সম্প্রীতি এবং আজন্ম লালিত দু সম্প্রদায়ের মাঝে সম্পর্কের ধরে এই বাংলাদেশ অভ্যুদয়ের পরে, আপনারা জানেন 1947 সালে ব্রিটিশ থেকে আমরা যখন স্বাধীনতার জন্য আন্দোলন করি এবং 47 সালে দেশটি পুরোপুরিভাবে বিভক্তি হয়ে দুটি দেশে পরিণত হয়, তৎকালীন পাকিস্তান, পূর্ব পাকিস্তান এবং ভারত। তারপর ধর্মভিত্তিক জাতিতত্ত্বের ভিত্তিতে দেশটি স্বাধীনতা এলেও দু দেশে হিন্দু এবং মুসলিম সম্প্রদায় পুরোপুরিভাবেই বহাল তবিয়তে ছিল এবং সাম্প্রদায়িক সম্প্রীতির একটা ভারসাম্যতাও ছিল, যে কারণে এখনো ভারতে প্রায় 30 কোটি মুসলিম সংখ্যালঘু এবং বাংলাদেশে প্রায় 3 কোটি হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়ের বসবাস। আপনাদের এও জানাতে চাই, বাংলাদেশে 71 সালে মুক্তিযুদ্ধের সময় হিন্দু জনগোষ্ঠীর পরিসংখ্যান ছিল প্রায় 19%। এই 19% এখন 54 বছরের ব্যবধানে 9% এসে ঠেকেছে। পাশাপাশি আপনি ভারতের চিত্র যদি আমরা দেখি, সেখানে দেখব ভারতের জনসংখ্যা ছিল 47 সালে, বিশেষ করে মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের কথা বলছি, তাদের সংখ্যা ছিল 11%। সেই 11% এখন প্রায় 15% এসে দাঁড়িয়েছে, অর্থাৎ ভারতে বেড়েছে, বাংলাদেশে কমেছে। পাশাপাশি পাকিস্তানে হিন্দু জনসংখ্যা 47 সালে ছিল প্রায় 7%। এই 7% এখন 72 বছর পরে এসে দাঁড়িয়েছে মাত্র 2% বা এর চেয়ে কিছু উপরে। প্রিয় দর্শক, তো এই মোটামুটি ভাবে পরিসংখ্যান, এই পরিসংখ্যান এদিক ওদিক হতে পারে, কিন্তু মূলত বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানের বিভিন্ন পরিসংখ্যান থেকে গণনা থেকে যে রিপোর্ট এখন পর্যন্ত পাওয়া যায় তা মোটামুটি ছবিটি এরকম। তো বাংলাদেশের হিন্দুরা সবসময় অসাম্প্রদায়িক এবং শান্তিপ্রিয়। বাংলাদেশে এমন কোন ঘটনা নেই গত 54 বছরে, আমি শুধু বাংলাদেশের ইতিহাসই বলছি, 54 বছরে সংখ্যালঘু সম্প্রদায় কোন দেশে অরাজকতা সৃষ্টি, দেশে কোন ধরনের গোলযোগ, দেশে কোন ধরনের হানাহানি, মারামারি এসবে জড়িত ছিল। হিন্দুরা সবসময় শান্তিপ্রিয় বলে দাবি করে এবং সেটি আংশিকভাবে হলেও কেউ যদি দ্বিমত পোষণ করতে চায়, তারপরেও বলবো বাংলাদেশের সংখ্যালঘুদেরকে জোর করেও যদি কেউ বানাতে চায় যে সংখ্যালঘুরা শান্তিপ্রিয় না, দেশপ্রেমিক না, তারা দেশদ্রোহী, সেটা প্রমাণ করতে পারবে না। এটুকু অন্তত গত 54 বছরে প্রমাণিত হয়। হিন্দুরা সবসময় চেয়েছে সংখ্যাগুরু মুসলিম সম্প্রদায়ের সঙ্গে যেভাবে আবহমান কাল থেকে বসবাস করেছিল সেই রকম ভাবেই বসবাস করা এবং তারা মনে প্রাণে সেই পাকিস্তানের অভিশাপ
ভুলে গিয়ে তারা বাংলাদেশি হয়ে, বাঙালি হয়ে বাংলাদেশের ভূখণ্ডে বসবাস করতেছিল অত্যন্ত শান্তিপূর্ণভাবে। কিন্তু কাল পরিক্রমায় আপনারা জানেন যে বাংলাদেশে সাম্প্রদায়িকতার যে বিষ বা যে সাম্প্রদায়িকতার যে রাহু, সেই রাহু বাংলাদেশকে গ্রাস করে খুব আস্তে আস্তে। এমনটি হয়নি যে 3 মাসে 3 বছর বা 10 বছর বা 20 বছর এরকম হয়েছে। পর্যায়ক্রমে আস্তে আস্তে দেশের ছবিটি সেই 72 সাল থেকে আজকে 2025 সালে এই অবস্থায় এসে ঠেকে। তো প্রসঙ্গটা এই জন্যই উঠলো যেহেতু গত 5 আগস্ট ছাত্রদের বিদ্রোহ এবং গণ আন্দোলনের মাঝে শেখ হাসিনা সরকারের পতনের পর এবং শেখ হাসিনা 5 আগস্ট বাংলাদেশ থেকে পলায়নের পর সংখ্যালঘুদের উপর নেমে আসে ভয়াবহ ভাবে অত্যাচার। শুধু তাদের জানমালের উপর দিয়ে যায়নি, ধর্মীয় উপাসনালয় বলতে অত্যন্ত খারাপ লাগে যে ধর্মীয় উপাসনালয় পর্যন্ত সেই আঘাত এসে। সেই আঘাতের পরিপ্রেক্ষিতে আপনারা নিশ্চয়ই জানেন যে ডক্টর ইউনূস 8 তারিখে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার পর তিনি ঢাকেশ্বরী মন্দিরে সঙ্গে নিয়ে যান আমাদের ধর্ম উপদেষ্টা। সেখানে তিনি হিন্দুদেরকে আশ্বস্ত করতে চেয়েছেন যে হিন্দুরা এই দেশের নাগরিক, এই দেশে তাদের সমান অধিকার, এই দেশে কেউ সংখ্যাগুরু সংখ্যালঘু নেই, এমন অনেক সুন্দর সুন্দর বাক্য ব্যবহার করে সংখ্যালঘুদেরকে এক ধরনের সান্ত্বনা দিতে চেয়েছিলেন এবং তাও হয়। তারপরও সারা দেশে অব্যাহতভাবে ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচার নিপীড়নের কারণে দেশে হিন্দু সম্প্রদায় বাধ্য হয়ে তারা নামতে। আপনাদেরকে একটি বিষয় আরেকটু অবগত করতে চাই, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় কখনোই তাদের অধিকারের জন্য রাস্তায় নামেনি, এর কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে এবার তারা রাস্তায় নেমেছে, ঢাকা, চট্টগ্রাম, রংপুর, সর্বত্র। আপনাদেরকে অন্য একটি বিষয় খুব সংক্ষেপে বলে দিতে চাই, সেটা হলো আপনাদের নিশ্চয়ই মনে আছে স্বৈরাচার এরশাদ আমলে 1988 সালে এরশাদ রাষ্ট্র ধর্ম নামে একটি বিল সংবিধানে সংযোজন করেন। সেই রাষ্ট্র ধর্ম করার পর সংখ্যালঘু সম্প্রদায় ভিতরে ভিতরে দ্বিতীয় শ্রেণীর নাগরিকের মতো তাদের প্রতি অন্যায় করা হচ্ছে বলে অভিযোগ আনে। তারপরেই মুক্তিযুদ্ধের একজন সেক্টর কমান্ডার ডক্টর মেজর জেনারেল সিয়াদ দত্তের নেতৃত্বে বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ গঠিত হয়, শুধু হিন্দু এবং সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার আদায়ের জন্য একটি প্রতিষ্ঠান হিসাবে। এর আগে এই ধরনের কোন সংগঠন হিন্দুদের ছিল না, যদিও ছোট করে হিন্দু লীগ বা 2-1টি হিন্দু রাজনৈতিক দল ছিল, তাদের অস্তিত্ব প্রায় ছিল না বললেই চলে। তারপর জেনারেল সিয়াদ দত্তের নেতৃত্বে যখন গঠিত হলো ঐক্য পরিষদ তাদের কার্যক্রম যেভাবে শুরু করে, কিন্তু সেই ঐক্য পরিষদ যে উদ্দেশ্যে গঠিত হয়েছিল সেই ঐক্য পরিষদ আর সেই ট্র্যাকে থাকেনি। আপনারা জানেন ঐক্য পরিষদ এক ধরনের আওয়ামী লীগের বিকল্প বা আওয়ামী লীগের বিকল্প সংগঠনগুলির মতো, অন্যান্য সংগঠনগুলির মতো এক ধরনের আওয়ামী মনোভাবাপন্ন ঐক্য পরিষদ গড়ে ওঠে। যার কারণে এই সংগঠনটি কখনোই সংখ্যালঘুদের অধিকার নিয়ে আন্দোলনের রাস্তায় নামা তো দূরের কথা, বরং এই সংখ্যালঘু সম্প্রদায়কে আরো সমস্যার মাঝে পতিত করে। কারণ বাংলাদেশের সংখ্যাগুরু মুসলিম সম্প্রদায়ের মাঝে এক ধরনের ক্ষোভও তৈরি হয় ঐক্য পরিষদ হওয়ার পরে। যদিও এই ঐক্য পরিষদ একেবারেই অসাম্প্রদায়িক সংগঠন রূপে আত্মপ্রকাশ করে এবং পরবর্তীতে আওয়ামী লীগের বিটিম হিসাবে কাজ করার যে প্রবণতা সেটা দেশ এবং জাতি দেখতে পায়। মুসলিম সম্প্রদায়ের ক্ষোভের কারণ সম্ভবত এইটাই, এই সংগঠনটি কেবল একটি রাজনৈতিক দলের ছায়ার নিচে থেকে কাজ করতে চাচ্ছে এবং তারা একটি রাজনৈতিক দলের প্রতি ভিন্ন মত পোষণ করে আরেকটি রাজনৈতিক দলের প্রতি তারা হেলে থাকে। প্রসঙ্গত একটি কথা বলি, সেটা হলো যে বাংলাদেশের সংখ্যালঘুরা সবসময় একটি প্রগতিশীল সংগঠনের আশ্রয়ে থাকতে চায়, যে কারণে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরে আওয়ামী লীগের আশ্রয় প্রশ্রয় সবকিছু মিলেই সংখ্যালঘু সম্প্রদায় একটি অভয় বাণী পায় যে আওয়ামী লীগের অধীনে সংখ্যালঘু সম্প্রদায় অন্য সবার চেয়ে একটু বেশি হয়তো নিরাপদ। প্রিয় দর্শক, সে কারণে হিন্দুদের একটি অপবাদও আছে হিন্দুদের সম্পর্কে বলা হয়, যদিও আংশিক সত্য বলে আমি মনে করি যে হিন্দুরা অধিকাংশ আওয়ামী লীগের নৌকায় ভোট দেয়। কথা আংশিক সত্য, কিন্তু সেটাকে খণ্ডন করার যুক্তিও এরকম। তারা যখন দেখবে তাদের জন্য করলে তাদের নিরাপত্তা, তাদের জান মালের যে ক্ষয়ক্ষতি হয়, সেটা
এটার প্রতি সহানুভূতিশীল যে সমস্ত রাজনৈতিক দল, তাদের প্রতি স্বাভাবিকভাবেই তারা একটু হেলে থাকবেন, সেটাই হওয়া স্বাভাবিক। তো অ্যাকচুয়ালি তাই হয়েছে, যে কারণে সরকারও এবার আন্দোলনের পরে সরকারও একটা সুযোগ পেয়েছে, বা অনেক এমনকি বিরোধী দলের বলতে যা বুঝাচ্ছি বিএনপি বা অন্যান্য ইসলামিক দলগুলি, তারাও বলছে যে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার নয়, অত্যাচারটি আসলে যারা আওয়ামী লীগ করতো, আওয়ামী লীগ সমর্থক, আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল, তাদের উপর মানুষের আক্রমণটা হয়েছে। কিন্তু এটা আমি অন্তত ব্যক্তিগতভাবে মানতে রাজি নই, কারণ সব হিন্দুই আওয়ামী লীগ নয় এবং সব হিন্দুই আওয়ামী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নয়। আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততা এবং নির্বাচনে আওয়ামী লীগে ভোট দেওয়া দুই জিনিস। অনেক হিন্দু যারা বিএনপি কেও ভোট দেয়, অনেক হিন্দু আছে যারা বিএনপিও করে, তো পার্সেন্টেজটা অনেক কম বলেই যেহেতু এই ইস্যুতে আওয়ামী লীগের পাল্লা ভারী, যার জন্য আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল বলে হিন্দুদেরকে ধরে নেওয়া হয়। কিন্তু পাশাপাশি বিএনপি এক ধরনের রাজনীতি সবসময় করেছে, যেটা বিএনপির কথা বলতে গেলে বিএনপি কখনোই সংখ্যালঘুদের উপর তেমন মার মুখী হয়নি বা এরকম অভিযোগ পাওয়াও যায়নি। তবে অন্যান্য সাম্প্রদায়িক গোষ্ঠী বা ইসলামিক বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র দল যারা হিন্দু বিদ্বেষ ছড়িয়ে দেশে এক ধরনের নৈরাজ্য তৈরি করেছে, তাদের প্রতি বিএনপির একটা মৃদু সমর্থন ছিল বলেই সংখ্যালঘু সম্প্রদায় বিএনপির প্রতি একটু নাকশ হইতেই পারে। প্রিয় দর্শক, যা বলছিলাম, এবার সেই বিপ্লব, ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলন, নতুন বাংলাদেশ যেভাবে আমরা ডাকি, কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের ইস্যুটি একটি বড় ইস্যু। সংখ্যালঘু সম্প্রদায়ের ইস্যুটি বড় ইস্যু এই কারণে যে একটি বৃহৎ সংখ্যাগুরু সম্প্রদায়ের সঙ্গে 54 বছর একটা ভারসাম্যতা রক্ষা করে সহনশীলতা হয়ে ধৈর্য ধরে লাঞ্ছনা বঞ্চনা সহ্য করে তারপরেও দেশপ্রেমিক সংখ্যালঘু সম্প্রদায় চায় সংখ্যাগুরু সম্প্রদায়ের সঙ্গে মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়তে, কাঁধে কাঁধ মিলিয়ে রাজনীতি করতে, কাঁধে কাঁধ মিলিয়ে দেশের আপদে বিপদে ঝাঁপিয়ে পড়তে। এবং তাই হয়েছে, এবং ভবিষ্যতে কি হবে বলা অত্যন্ত কঠিন। তবে এটুক বলা যায়, বাংলাদেশের হিন্দু সম্প্রদায় যদি অন্তত তাদের জান মালের নিরাপত্তা এবং তারা যদি শান্তিতে বসবাস করতে পারে, সেটাই যথেষ্ট। তবে এইটুকু আমি পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়কে বলবো, বাংলাদেশের সংখ্যালঘুদের অধিকার আদায়ের জন্য সংখ্যালঘু সম্প্রদায় রাস্তায় নেমে যত আন্দোলনই করুক, তাদের সবচেয়ে যেটা সুফল বয়ে নিয়ে আসতে পারে সেটা হলো সংখ্যাগুরু সম্প্রদায়ের প্রগতিশীল অংশকে নিয়ে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়কে তাদের অধিকারের জন্য আন্দোলন করতে হবে। একটা বিষয় মনে রাখতে হবে, যারা সংখ্যালঘুদের উপর অত্যাচার করতে চায়, মন্দিরে ভাঙচুর করে, তাদের সংখ্যানুপাত পার্সেন্টেজ অত্যন্ত নগণ্য। বৃহৎ বাংলাদেশি মুসলিম সম্প্রদায়ের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। সব সময় অধিকাংশ মানুষই ভালো থাকে, সেটা সব দেশে, সব সমাজে, সব জাত ধর্মে এটাই নিয়ম। কিন্তু বাংলাদেশে কোনো অবস্থাতেই সংখ্যালঘু সম্প্রদায়, সংখ্যাগুরু সম্প্রদায়ের বৃহৎ গোষ্ঠীকে সকলকে অভিযোগ করে নিজেদের দাবি আদায় করা অসম্ভব। তাই সংখ্যালঘু সম্প্রদায়কে সংখ্যাগুরু সম্প্রদায়ের সঙ্গে মিলে মিশে বাংলাদেশে বসবাস করতে হবে, সেটাই বাস্তবতা। আর যারা ভয় ভীতি আতঙ্ক দেশ ছেড়ে চলে যাচ্ছে, বাংলাদেশের ঘটনাটা অনেকটা এরকমই, যে ভয় ভীতিতে তারা প্রতিবেশী, যেহেতু আমাদের চারিদিকে ভারত, প্রতিবেশী ভারতে চলে যায়, কিন্তু ভারতে না গিয়ে বাংলাদেশে থেকে নিজের অধিকারের জন্য নিয়মতান্ত্রিক পদ্ধতিতে যত ধরনের শান্তিপ্রিয় প্রতিবাদ, সব ধরনের প্রতিবাদ গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় করতে হয়। আঘাত আসলে আঘাতকেও প্রতিহত করতে হয়। এমন না যে 2-4 জন আঘাত করবে না বা করে না, করবে, কিন্তু সেই আঘাতকে প্রতিহত করতে হবে সংখ্যাগুরু সম্প্রদায়ের মুসলিম ভাইদেরকে নিয়ে। এই বাস্তবতা বাংলাদেশে বুঝতে হবে। আজকাল অনেকেই অনেক ধরনের কথা বলে যে আমাদেরকে ওই 2টা ডিস্ট্রিক্ট দিয়ে দাও, আমাদেরকে ওই দিক দিয়ে একটা বিভাগ দিয়ে দাও, আমাদের যে সমস্ত টেরিটরিতে এলাকাতে আমরা নিজেরা অধিকাংশ বসবাস করি, সেখানে আমাদেরকে স্বায়ত্ত শাসন দিয়ে দাও। এসব অলীক চিন্তা। বাংলাদেশের মানচিত্র যদি খুব গভীর ভাবে ভাবা যায়, বাংলাদেশের মানচিত্রের ভিতর চারিদিকে ভারতের অবস্থান হলে, এখানে একটা কথা বলি, বাংলাদেশের পরিস্থিতিতে যেহেতু ভারত চারিদিকে, ভারত কখনোই বাংলাদেশের সংখ্যালঘুদেরকে নিয়ে খুব ভাবেনি, সেটা গত 54 বছরের ইতিহাসে। ভারত বাংলাদেশ অভ্যুদয়ের পরে ভারত যে কাজটি করতে চায় বা করেছে,
বা সংখ্যালঘুদের বক্তব্য কথা কোনোদিনই বলেনি বা প্রতিবাদ করেনি, ইভেন তো উদ্বেগ প্রকাশ করেনি। একটা মাত্র কারণ, ভারত বাংলাদেশে তাদের বাণিজ্যিক সুবিধাকে তারা কোনো অবস্থাতেই ব্যাহত করতে চায় না। ভারতের বিশাল মার্কেট বাংলাদেশে জাল বিস্তার করে রয়েছে প্রতিটি সেক্টর। সেখানে ভারত আর সেই বাণিজ্যিক সফলতাই দেখবে। বাংলাদেশের 2-3 কোটি হিন্দুদের কি হল, খুব মাথা ব্যথা আছে, তা কখনোই প্রমাণ হয়নি। কিন্তু এবার একটু ডিফারেন্স। এবার শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে ভারত যেন ঘুম থেকে জেগেছে, এবং ভারতের মিডিয়াগুলো যেন আরো বেশি বলে না, যে কথায় বলে রাজা যত বলে পরিষদ দলে বলে তার শতগুণ। মিডিয়াগুলি একতরফা ভাবে যে উত্তেজনা তৈরি করে, এতে করে বাংলাদেশের মানুষের মন আরো বেশি উঠেছে। ওরাও ভারতে বসে বুঝতেই পারেনি যে ভারতে বসে বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশের হিন্দুদের সম্পর্কে যত বেশি উত্তেজনাকর খবর প্রকাশিত হবে, তত বাংলাদেশের সাধারণ মানুষের মাঝে ভারত বিরোধিতা প্রখর হবে, সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি ঘৃণা আসবে। এবং সেই কারণেই শেখ হাসিনা ভারতে যাওয়ার পর থেকে ভারতীয় মিডিয়া যে পরিমাণ প্রপাগান্ডা করেছে, সবগুলো মিথ্যে তা বলছি না। আশ্চর্যজনক হলো, বিলম্বে হলেও ভারতের মানুষের মাঝে এই একটি বুধ জেগেছে, যেটাই যা কোনোদিন তারা আগে বলতো না। সেই বিষয়টি হলো সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়, এটা ভারত আগে কোনোদিন বলেও নি, বিশ্বাসও হয়তো করে, কিন্তু এখন তারা বলতে শুরু করেছে। কিন্তু সেই বলাটা যদি অতিরঞ্জিত হয়, অতিরিক্ত কখনোই সুফল বয়ে আনে। অতিরিক্ত প্রপাগান্ডা সবসময় নেগেটিভ দিকেই নিয়ে যায়, যে কারণে আজকে ভারত বিরোধিতা, ভারতের প্রতি বিদ্বেষ অনেক গুণ বেড়েছে। ভারতের প্রতি বিদ্বেষ ছিল না তা বলছি না। পাকিস্তান ভারত ব্রিটিশ দ্বারা ভাগ হওয়ার পর যেহেতু দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল, সেই কারণে আজকে শুরু থেকে হিন্দু মুসলিম সম্পর্কে মাঝে ফাটল, এবং সেই ফাটল ক্রমেই চওড়া হয়েছে, আবার একটু শুরু হয়েছে, আবার চড়া হয়েছে। এই ধরনের এক ওয়েব, সমুদ্রের ঢেউ যেমন আসতে থাকে, যখন ঢেউ একবার বড় হয়, ঢেউ আবার ছোট হয়, আবার ঢেউ বড় হয়, ঠিক এইভাবেই বাংলাদেশ উপমহাদেশে হিন্দু মুসলিমের সম্পর্কটা এরকম ভাবে চলছিল। তো বলছিলাম প্রিয় দর্শক, বাংলাদেশের সংখ্যালঘুদের কথা। বাংলাদেশে আজকে অন্তর্বর্তীকালীন সরকারের 7 মাস পেরিয়ে 8 মাসে পড়লো। ছবিটি ভিন্ন রকম, সেই প্রসঙ্গে অন্য ভিডিওতে কথা বলবো। কিন্তু সংখ্যালঘু সম্প্রদায় যখন রাস্তায় বেরিয়ে আসলো, সংখ্যালঘুদের মাঝেও কিন্তু অন্যান্য দলের মাঝে সংখ্যালঘু, যেমন বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের আরেকটি দল আছে, বাংলাদেশ হিন্দু মহাজোট, যেটির নেতা গোবিন্দ প্রামাণিক। তিনি অনেক উল্টা সিধা কথা বলেছেন। কিসের জন্য বলেছেন, কিসের উপর ভিত্তি করে বলেছেন, সেটা তিনি নিজেই বলতে পারবেন। তিনি অনেক অসত্য কথা বলেছেন, অনেক হয়তো কোনো একটা বিশেষ মহলকে খুশি করার জন্য বলেছেন, কিন্তু কার্যত তা না। আসলে সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থ উদ্ধার করতে হলে, আমি আগেও বলছি এখনো বলছি, সংখ্যালঘু সম্প্রদায়কে নিরাপদে থাকতে হলে, জানমালের স্বার্থ রক্ষা করতে হলে, মন্দিরকে অক্ষত রাখতে হলে বাংলাদেশে প্রগতিশীল মুসলিম সম্প্রদায়কে সাথে নিয়ে এর প্রতিরোধ করতে হবে, প্রতিবাদ করতে হবে, রুখে দাঁড়াতে। এই জিনিসটি বাংলাদেশের হিন্দু সম্প্রদায়কে বুঝতে হবে। গোবিন্দ প্রামাণিক হিন্দু মহাজোটের নেতা, তিনি কথায় ভারসাম্যতা হারিয়েছেন। এই কারণেই বলবো, 8 তারিখে ইউনূস সরকার ক্ষমতা নেয়ার পর কয়েক সপ্তাহ গোবিন্দ প্রামাণিকের কথাবার্তা আর আজকের দিনে গোবিন্দ প্রামাণিকের কথাবার্তার মাঝে অনেক ফারাক। উনি মনে হয় সেই তার আগের কথাবার্তাগুলি থেকে অল্প কিছু হলেও সরে আসছে, কিন্তু এটাও তো ঠিক নয়। এটা ঠিক নয় এই কারণে তিনি হিন্দু সম্প্রদায়ের কাছে হিন্দু মহাজোট নিয়ে যে সুনাম অর্জন করেছিলেন, এমনকি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের চেয়েও বেশি সুনাম অর্জন তিনি করেছিলেন হিন্দু মহাজোট নিয়ে। তারপর হিন্দু মহাজোটেও দলীয় কুন্দলে বিভক্তি এসেছে। এই বিপ্লবের পর গোবিন্দ প্রামাণিক যেন এত বেশি উতলা হলেন, কতটুক তিনি নিজে বুঝতে পারেন আমি জানি না, তবে অনেকাংশে তিনি হিন্দু মহাজোট নিয়ে হিন্দু সম্প্রদায়ের জন্য যে অধিকারের জন্য যে সংগ্রামটা তিনি করতেছিলেন, সেখান থেকে তিনি অনেকাংশে বিচ্যুত হয়েছেন। আমি শুধু গোবিন্দ প্রামাণিকের একটি বিষয়ে একমত পোষণ করি, সেই বিষয়টা আমি একাধিকবার আজকে বলেছি, যে প্রসঙ্গটি আমি এখন আবার রিপিট করতে চাই, সেটা যে বাংলাদেশের হিন্দুদের ভাগ্য উন্নয়নের জন্য বাংলাদেশের সংখ্যাগুরু মুসলিম সম্প্রদায়ের সঙ্গে মিলে মিশে হাতে রেখে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়ন করতে হলে বাংলাদেশে
সংখ্যাগুরু সংখ্যালঘু এসব ভুলে একাত্মা হয়ে কাজ করতে হবে। যেটা আমি এই প্রসঙ্গে খালেদা জিয়ার একটি কথা বলি, উনি সবসময় বলতেন বা এখনো হয়তো উনি বলেন, বাংলাদেশের সংখ্যালঘু সংখ্যাগুরু বলে কিছু নেই, বাংলাদেশের সবাই আমরা বাংলাদেশী। আমরা বলি বাংলাদেশের সংখ্যালঘু সংখ্যাগুরু হিন্দুরাও চায় না, হিন্দুরাও সংখ্যালঘু কেউ বলো সেটা নিশ্চয়ই সাদরে গ্রহণ করে না। আমি মনে করি বা হিন্দুরাও হয়তো সম্ভবত মনে করে যে সংখ্যালঘু বলা মানেই একটি দেশের নাগরিক হিসাবে তার পরিচয়টি গ্লানিতে ডুবে যায়। আমরা ৭১ মুক্তিযুদ্ধ করেছি সংখ্যালঘু সংখ্যাগুরু হওয়ার জন্য না, আমরা মুক্তিযুদ্ধ করেছি একটি নতুন দেশের জন্য। সেই দেশ পেয়েছি এবং সেই দেশে আমরা বসবাস করব। আমরা এই বিজ্ঞান প্রযুক্তির যুগে আমরা আরো এগিয়ে যাব, সামনের দিকে এগিয়ে যাব। সেটাই হওয়া উচিত হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলের সম্মিলিত প্রচেষ্টা এবং সকলের সম্মিলিত চিন্তা চেতনা ভাবনা সব শুধু দেশমাতৃকার জন্যই নিবেদন করতে হবে। এইটুকু বা এই ধরনের বোধগম্যতা সচেতন মানুষের মনে আসা উচিত। তার প্রসঙ্গ টেনে আজকের বিষয়বস্তুর প্রসঙ্গ টেনে আরেকটি কথা বলতে চাই, সেটি হলো যখন বা এই আন্দোলন শুরু হলো, শেখ হাসিনা চলে গেলেন বা তিনি পলায়ন করলেন, তারপরেই বাংলাদেশে হিন্দুরা যখন অত্যাচারিত হয়ে রাস্তায় নামলো, তখন হিন্দুদের কোনো হঠাৎ এক নেতার আবির্ভাব হলেন। তিনি চট্টগ্রামের এক মঠের নেতা, মানে ধর্মীয় নেতা। তিনি এর আগে তিনি ইসকনের সঙ্গে জড়িত ছিলেন। ৬-৭ মাস আগেই নাকি ইসকন বিভিন্ন কারণে তিনি ইসকন থেকে বেরিয়ে এসে তিনি নিজস্ব একটি মঠ করেন চট্টগ্রামে। সেই চিন্ময় দাস প্রভুকে এই আন্দোলনে নেতৃত্ব দেওয়ার জন্য তাকে গ্রেপ্তার করা হলো। খুব দুঃখজনক, তাকে গ্রেপ্তার করা হলো একটি মামুলি ইস্যু নিয়ে। কি ইস্যুটি? যে বাংলাদেশের জাতীয় পতাকা উনি অবমাননা করেছেন। জাতীয় পতাকা অবমাননার যে কথা বলা হচ্ছে, সেই কথার সংক্ষেপে একটু বলি যে কি ধরনের অবমাননা। উনার রথের একেবারে উপরে উনার মঠের পতাকা, যেটা হিন্দুদের সেই পতাকা মঠে বা বিভিন্ন মন্দিরে যে পতাকা থাকে সেগুলি ট্রায়াঙ্গেল, ত্রিভুজের মতন যে পতাকা, সেটা সবসময় মঠে মন্দিরের উপর বা রথের উপরে সবসময় থাকে। সেটা দেখা যায়, সেটা আপনি ভারতের সমস্ত মন্দিরেই দেখবেন এই ধরনের পতাকা। ইভেন তো আপনি যদি সেই কুরুক্ষেত্রের যুদ্ধের কথাও বলেন, সেখানে দেখবেন শ্রীকৃষ্ণ যে রথ নিয়ে অর্জুনকে নিয়ে যাচ্ছিলেন, সেই রথের উপরে সেই ট্রায়াঙ্গেল ত্রিভুজ আকৃতির যে পতাকা সেটাই ছিল। এখন বাংলাদেশের এই আন্দোলনে সকলেই বাংলাদেশের পতাকা ব্যবহার করেছে, তাদের দেশপ্রেম থেকে করেছে। আন্দোলনের মাঠে নামা মানেই দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়া, আন্দোলনে নামা মানেই দেশের আর কি মানে মানুষ জাতীয় সঙ্গীত গায় অথবা জাতীয় পতাকা সর্বত্র, বিশেষ করে জাতীয় পতাকার প্রচলনটাই বেশি। যেমন এই আমাদের ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের সবার হাতের কবজিতে হোক, কপালে হোক, গলায় হোক, সব জায়গাতেই জাতীয় পতাকা ছিল। কিসের জন্য? আন্দোলনকে গতি, আন্দোলনের মানুষের যে অনুভূতি, মানুষের আবেগকে আরো বেশি করে আকৃষ্ট করার জন্য সেই করা হয়। তো জাতীয় পতাকা প্রভুর ইসেতে রথে যে লাগানো হয়েছিল সেটা দেশপ্রেম থেকে লাগানো হয়েছিল, সেটা দেশের শত্রুতার জন্য লাগানো হয় নাই। দেশের শত্রুতা যারা করতে চায়, যারা দেশের ক্ষতি করতে চায়, তারা কখনো দেশের জাতীয় পতাকা হাতে নিয়ে না। জাতীয় পতাকাকে তো তারা ঘৃণাই করে। আমাদের দেশে অনেক লোক আছে যারা জাতীয় পতাকার সঙ্গে একমত না। আপনারা জানেন তারা কারা। তারা জাতীয় পতাকাকে তারা ঘৃণা করে। তারা এই জাতীয় পতাকা, তারা পারলে পাকিস্তানি জাতীয় পতাকাকে তারা সম্মান করতে চায়, কিন্তু আমাদের বাংলাদেশের জাতীয় পতাকাকে সম্মান করে না। আর করলেও খুব কষ্ট করে। অনেক সময় সরকারি বান্ডিং এর কারণে তারা অনেক কষ্ট করে হলেও মেনে নিতে হয়। মাদ্রাসাগুলিতে আপনি দেখেন ওখানে তো জাতীয় সঙ্গীত বানানো হয় না, কষ্ট করে জাতীয় পতাকাটা টানানো হয়। প্রিয় দর্শক, সেই জন্য বলছিলাম যে একটি মামুলি ইস্যুতে চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করা হলো এবং আশ্চর্যজনক ভাবে জামিন হয় না ওনার। আরো দুঃখজনক, ওনার জামিনের জন্য আইনজীবীদেরকে কাছে যেতে দেওয়া হয় না। তারপরও সরকারি একজন আইনজীবী সাইফুল, সম্ভবত ওনার নামটাই, একজন তরুণ টকবগে তরুণ আইনজীবী, তার কি শোচনীয় কি মর্মান্তিক মৃত্যু। সেই মৃত্যু যেই হোক নিন্দনীয়, যেভাবেই হোক নিন্দনীয়, যেই করুক নিন্দনীয়, কিন্তু এই মৃত্যুটিকেও বিভিন্ন ভাবে সরকার পক্ষ বলছে হিন্দুদেরকে, হিন্দুরা হয়তো কেউ করেছে, এর কোনো প্রমাণ নেই, চলছে। আমি আশা করি সেই সাইফুল সাহেব, যার পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং তার সুবিচার, তার স্ত্রী এবং সন্তান তার সুবিচার চাবে। তো এই যখন দেশের সিনারিও, তখন আমরা ভাবা যায় যে আমরা কোথায় বসবাস করছি। আইনজীবী
কোর্টে যাবে, সেখানে আইন যে তার যে থাকবে মক্কেল, তার মক্কেলের জন্য সে ফাইট করবে, কথা বলবে, সেটুকু বলতে পারছেন না। তো সেখানেও প্রতিহত করা হচ্ছে। সব দিকে যেন এক ধরনের ষড়যন্ত্র। যেমন এই আইনজীবীর, উনি বোধহয় সরকারি আইনজীবী ছিলেন, ওই আইনজীবীর মরণ কেউ কামনা করেনি, আর সে নিজেও ভাবেনি। কেন? সেটা হয়তো এমন এক ষড়যন্ত্র হয়েছে যে তাকে মেরে ওদের উপরে দোষ দেওয়া গেলে তাহলে সেটা জুৎসই হবে। এই যদি হয় আমাদের মানসিকতা, এবং এই যদি হয় আমাদের সহনশীলতা বা ধৈর্যের মাপকাঠি, তাহলে আমরা কোথায় আছি সেটা দ্বিতীয়বার ভাবতে হবে। প্রিয় দর্শক, সেই প্রসঙ্গে বলতে গেলে আর আরেকটি কথা বলে শেষ করব, যে উনি জামিন পাচ্ছেন না, কিন্তু উনার জামিন পাওয়া ঠিক যত দ্রুত সম্ভব। আশা করি সরকার গম্য হবে, জামিন পাবে, এবং দুই সম্প্রদায়ের বসবাস যেন শান্তিপূর্ণ এবং স্থিতিশীল হয়, সেটাই আমাদের সকলের কাম্য। আপনাদেরকে আবারও তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। আবার আগামীকাল কথা হবে। সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে বিনীত অনুরোধ রইল, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। শুভরাত্রি।